দেখো, আগের দিনকে আমি তোমাদেরকে একটা প্রতিবেদন জাস্ট বলেছিলাম, আর আজকে আমি মোটামুটি ভাবে একটা ভাবার্থ আলোচনা করে দিচ্ছি, আর বাকিটাও এটা হচ্ছে তোমাদের প্রশ্ন, এই পুরো প্রশ্নপত্রটা আলোচনা করব। ঠিক আছে, দেখো এখানে একটা প্রতিবেদন দিয়েছি, যেটা হলো বাংলা ভাষা বিজ্ঞান চর্চা এবং মহিলাদের অংশগ্রহণ কিভাবে লিখতে হবে। অর্থাৎ বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ, কোন কোন বিখ্যাত মহিলা বিজ্ঞানীরা বিজ্ঞান চর্চা করেছেন তাদেরকে নিয়ে আমাদের একটা আলোচনা থাকবে। আগের দিনকেই বলেছিলাম, যখন আমরা প্রতিবেদন লিখব 200 শব্দে লিখব, এর বেশি যেন বড় না হয়। মিনিমাম 199 থেকে হচ্ছে 210, এর আগে পরে না এর থেকে কম হবে না এর থেকে বেশি হবে, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। আর খুবই ভালো হয় যদি অন্তত 200 শব্দের মধ্যে রাখা যায়, অন্তত যদি 200 শব্দের মধ্যে রাখা যায় তাহলে খুবই ভালো হয়। আচ্ছা, এবারে হলো যেটা, একটু ভাবার্থতে এসো। প্রথমে ভাবার্থ যখন আমরা করব, দেখো এখানে বলাই আছে যে নিচের গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন। এবার এটা করতে গেলে যেটা আমাদের প্রথম খেয়াল রাখতে হবে, অ্যাট ফার্স্ট পুরো প্যারাটা খুব ভালো করে পড়তে হবে। যে অংশটা দেবে তার মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেটা আগে কাউন্ট করতে হবে, তার 1/3 তোমাদেরকে লিখতে হবে, তার 1/3 তোমাদেরকে লেখাটা লিখতে হবে। প্রথম শর্তই হচ্ছে 1/3 লিখতে হবে। তো আমাদের যদি আমরা ধরে নিই যে এখানে দেখো প্রথমে কতগুলো ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে কটা লাইন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওই 11 তো, 11 11 121 22 23 24 25, ওই ধরো 130টার মতোই ধরো ওয়ার্ড আছে, ঠিক আছে। তাহলে তার আমাকে 1/3 করতে হবে। তার মানে অ্যাভারেজ কতগুলো করে পড়ছে, ওই ধরে নাও না 40টার মধ্যে তোমাকে লেখাটা কমপ্লিট করে দিতে হবে। এর থেকে কখনোই তোমরা বাড়াবে না লেখাটা। এবার টোটাল কতগুলো ওয়ার্ড আছে অ্যাপ্রক্স, এটা তুমি অ্যাপ্রক্স বললাম, এক্সাক্ট কতগুলো রয়েছে সেটা একবার কাউন্ট করে দেখবে। তার 1/3 এইভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে ধরে নিতে হবে 40টার মধ্যে তোমাকে লেখাটাকে কমপ্লিট করে আসতে হবে, তার বেশি বা বেশি যেন কোনো মতেই না হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম 5টা শব্দ বেশি লেখা যেতে পারে, 5টা শব্দ মিনিমাম মানে ম্যাক্সিমাম লেখা যেতে পারে, সেটা না লেখাটাই উচিত। তাহলে প্রথম কাজ হলো আমার টোটাল কতগুলো ওয়ার্ড আছে সেটা গোনা, তারপর প্যাসেজটাকে খুব ভালোভাবে পড়া, প্যাসেজটা ভালোভাবে পড়ে তার একটা আইডিয়াল শিরোনাম লিখতে হবে। এই নিয়মগুলো আমি সব দিয়ে দেবো, চিন্তা নেই। একটা শিরোনাম লিখতে হবে। শিরোনাম মানে কি, এই মূল বিষয়টার ওপর গুরুত্ব দিয়ে একটা টাইটেল লিখতে হবে, একটা প্রাসঙ্গিক টাইটেল লিখতে হবে এই উপরে। তারপর যখন এর আমরা ভাবার্থটা করব, সেটা কোনো মতেই যেন সাধু ভাষায় না হয়, চলিত ভাষায় করতে হবে। সেখানে কোনো তুলনা, কারোর সঙ্গে কোনো কম্পারিজন দেওয়া, কোনো কিছুর বর্ণনা দেওয়া, এগুলো যেন না আসে। আর ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। মানে এই ধরো এখান থেকে তুমি একটা সেন্টেন্স নিলে, নিয়ে তুমি এইখানে চলে এলে, সেটা যেন না হয়, যেন পর পর ঘটনাটাকে ঠিক যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবেই তুমি সাজিয়ে লিখবে। এই কটা পয়েন্টস আমাদের বেসিক কনসেপ্ট, এগুলো আমাদেরকে জানতে হবে। এবারে আমরা শুরু করি, দেখো কিভাবে লিখতে হয়। বলছে যে দেশ জিনিসটা তো কাহাকেও নিজের শক্তিতে উপার্জন করিয়া আনিতে হয় নাই। বলছে দেশ এই বিষয়টাকে কেউ নিজে উপার্জন করে, নিজের ক্ষমতা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে উপার্জন করে আনতে হয় না। আমরা যে পৃথিবীতে এত জায়গা থাকিতে এই বাংলাদেশেই জন্মিতেছি ও মরিতেছি, সে তো আমার নিজ গুণে নহে, এবং বাংলাদেশেরও বিশেষ পুণ্য প্রভাবে এমনও বলিতে পারি না। অর্থাৎ আমরা যে কোন দেশে জন্মাবো সেটা তো আমরা নিজেরাও জানি না, এতে আমাদের নিজেদেরও কোনো গুণ নেই, বা এতে বাংলাদেশেরও কোনো বিষয় নেই, বা তোমার কি বলে, এতে বাংলাদেশেরও কোনো
বিষয় নয় যে সে আমাদেরকে পেয়ে ধন্য হয়ে গেছে। বেশ পশু পক্ষী কীট, আচ্ছা এটা বেশ হবে, দেশ হবে, হ্যাঁ, দেশ পশু পক্ষী কীট পতঙ্গেরও আছে, কিন্তু স্বদেশকে নিজের সৃষ্টি করিতে হয়। অর্থাৎ একটা ভূখণ্ড আমরা জন্মগ্রহণ করি, কিন্তু ভূখণ্ডটাকে ঠিকভাবে ঠিকভাবে প্রপার ওয়েতে উন্নয়ন করা, উন্নতি করা, বসবাসের যোগ্য করে তোলা সময়ের সাথে সাথে সেটাকে কিন্তু আমাদেরকে সৃষ্টি করে নিতে হয়। সেই জন্যই যখন স্বদেশে কেহ হাত দিতে আসিলে স্বদেশী মাত্রই উৎকণ্ঠিত হইয়া উঠে। অর্থাৎ যখনই কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তি আক্রমণ করে স্বদেশকে, তখনই আমরা উৎকণ্ঠিত হয়ে উঠি। কেননা সেটা যে বহুকাল হইতে তাহাদের নিজের গড়া, ওখানে যে তাহাদের বহু যুগের আহরিত মধু সমস্ত সঞ্চিত হইয়া আছে। যে সকল দেশের লোক তাহাদের শরীর মনোবাক্যের সমস্ত স্টোর দ্বারা জ্ঞানে প্রেমে কর্মে স্বদেশকে আপনি গড়িয়া তুলিতেছে, অন্ন বস্ত্র শাস্ত্র জ্ঞানের সমস্ত অভাব আপনি পূরণ করিয়া তুলিতেছে, দেশকে তাহারাই স্বদেশ বলিতে পারে। অর্থাৎ যে যে সমস্ত মানুষজন তারা তাদের জ্ঞানের দ্বারা প্রেমের দ্বারা কর্মের দ্বারা দেশকে গড়ে তুলেছে, দেশের সমস্ত মানুষের মধ্যে অভাব, দেশের যাবতীয় একটা আমরা কি জানি যে আমরা জানি যে একটা মানুষের বেসিক যে অভাবটা থাকে সেটা কি থাকে, তার অন্ন বস্ত্র, তার থাকার জায়গা এবং তার খাওয়া, খাদ্য, অন্ন বস্ত্র এবং তার যে মাথার উপর ছাদ, এই তিনটে হচ্ছে তার বেসিক জিনিস। তো এই তিনটে যদি সে পূরণ করতে না পারে, দেশকে তাহারাই স্বদেশ বলিতে পারে। এবং স্বদেশ জিনিসটা যে কি তাহাদিগকে বক্তৃতা করিয়া বুঝাইতেও হয় না। মৌমাছিকে আপন চাকের মর্যাদা বুঝাইবার জন্য বড় বড় পুঁথির দোহাই পাড়ার সম্পূর্ণ অনাবশ্যক। মানে মৌমাছিকে যেমন মৌচাকটা খুব সুন্দর করে সে গড়ে তোলে, তার জন্য তাকে কাউকে বড়াই করতে হয় না, এটা তার অটোমেটিক্যালি, মানে এটা তার সহজাত, ঠিক আছে, এটা তার অ্যাকুইজিশন, সহজাত ভাবেই সে এটা করতে পারে। তার জন্য তাকে বড় বড় পুঁথির দোহাই পাড়ার কোন রকম চেষ্টা করাটা অনাবশ্যক। এই হলো প্যাসেজটা। তাহলে যেহেতু মিডে ক্লাস হচ্ছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি মোটামুটি ভাবে তোমরা এটা থেকে কি বুঝলে? কি বুঝলে বলো? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। হ্যাঁ, সোহেল বলছি যে প্যাসেজটা থেকে এইটুকু বোঝা গেল যে দেশ গড়তে মানুষের সবাই আর কি একসাথে হয়ে নিজের মতো করে মানে দেশ তৈরি করে নিতে হয়, এমন না যে দেশ আগে থেকে তৈরি হয়ে থাকে যেমন মৌমাছি করে থাকে। হুম, আচ্ছা, হ্যাঁ, এটা যেটা বলেছো ঠিক বলেছো, কিন্তু এই মৌমাছির যে কনসেপ্টটা, আমি প্রথমেই একটা হুম। কথা বলেছি যে কোনো তুলনা দেবে না ভাবার্থ, যখন আমরা লিখবো তখন কোনো হুম। তুলনা, কারোর বর্ণনা, এগুলো আমরা দেব না, ঠিক আছে? আচ্ছা। তাই জন্য এখানে মৌমাছির কনসেপ্টটা তো একটা তুলনা, তাই জন্য এটা হুম। কিন্তু দেওয়া যাবে না, এটা বাদ লেখার সময়, ওকে? আচ্ছা। আচ্ছা। এই জায়গাটা বাদ। তারপর দেখো আরেকটা লাইনে দেখো বলছে যে দেশ পশু পক্ষী কীট পতঙ্গেরও আছে। তাহলে দেশ শুধু মানুষের নয়, এদেরও আছে। তো এই কনসেপ্টটা কি, যে মানুষের শুধু নয় এদেরও আছে, এগুলো তুলনা করা হয়েছে, এই দুটো বিষয় কাটা, ঠিক আছে? আচ্ছা। তাহলে এবার আমরা লিখবো কি করে? তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা এটাকে তোমার কি বলে তোমার করি, যদি আমরা আচ্ছা, হ্যাঁ, যদি আমরা এটাকে ভাবার্থ করি, তাহলে দেখো যেটা হবে উত্তর, সেটা হচ্ছে বলতে আমরা পারি যে স্বদেশের প্রকৃত সংজ্ঞা, যদি এটাকে আমরা শিরোনাম করি বা টাইটেল করি, মানে প্রকৃত স্বদেশ বলতে কি বোঝায় সেটা আমরা দিতে পারি, অথবা মাতৃভূমি বা জন্মভূমির প্রকৃত দাবিদার, এই শব্দটাও আমরা দিতে পারি, যে কোনো একটা দিতে পারো, ঠিক আছে? আমি এখানে দুটো দিয়েছি তোমাদের জন্য, তোমরা আরো অনেক লিখতে পারো যদি প্রাসঙ্গিক ভাবে হয় বিষয়টা, তাহলে হবে। আমি এখানে প্রাসঙ্গিক দুটো দিয়েছি। একটা স্বদেশের প্রকৃত সংজ্ঞা, মানে প্রকৃত স্বদেশ বলতে আমরা কি বুঝি,
আর একটা হলো মাতৃভূমি বা জন্মভূমির প্রকৃত দাবিদার কি, কারণ যেহেতু একটা বিষয় প্রথমেই উল্লেখ করেছে যে আমাদের কোথায় জন্ম হবে বা কোথায় মারা যাব সেটা আমরা কেউই জানি না, এবং সেটা আমাদের নিজের কোনো গুণেও নয় যে আমরা এই আমাদের নিজের গুণে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি বা কোনো উন্নত দেশে জন্মগ্রহণ করেছি, বা সেই দেশটারও কিন্তু সেখানে কোনো ভূমিকা নেই। তাই এক্ষেত্রে আমরা বলতে পারি মাতৃভূমি বা জন্মভূমির প্রকৃত দাবিদার কে, মানে আমরা যে দেশকে ভালোবাসি তার প্রকৃত দাবিদার কে। আচ্ছা, তাহলে দেখো প্রথমেই যে জন্ম বা মৃত্যু স্থান মানুষের নিজের গুণে তৈরি হয় না, এই যে ঠিক এই জায়গাটা, দেশ জিনিসটা তো কাউকে নিজের শক্তিতে উপার্জন করতে হয় না। আমরা যে এই পৃথিবীতে এত জায়গা থাকতে এই বাংলাদেশেই জন্মিতেছি বা মরিতেছি, সে তো আমার নিজ গুণে নহে, বা বাংলাদেশেরও কোনো পূর্ণ প্রভাবে এমনটা বলিতে পারি না। এই প্রথম বাক্যটা আমরা এই জায়গা থেকে নেব। এবার বিষয় হলো এখানে বাংলাদেশ শব্দটা তাহলে কেন দিলাম না, এখানে দেশ বিষয়টাই প্রধান। বাংলাদেশ বলতে এখানে জাস্ট এটা আমরা আমাদের দেশ বাংলাদেশ বলে, এটা মানে বাংলাদেশ মানে এটা যখন লেখা হয়েছে তখন তো সেটা অবিভক্ত বাংলা ছিল, তাই জন্য বাংলাদেশই সকলে বলতো, ঠিক আছে। এখনকার মতো তো পশ্চিমবঙ্গ বা ভারত বা বাংলাদেশ আলাদা দুটো দেশ হয়ে যায়নি, সেই কারণে। তো তোমরা এখানে এই বাংলাদেশ কথাটা কখনোই ব্যবহার করবে না, দেশ হিসেবে ব্যবহার করবে উত্তরের ক্ষেত্রে, ঠিক আছে। আমাদের দেশ এখন ভারতবর্ষ, তাই জন্য আমরা এটা দেশ হিসাবেই ব্যবহার করব। আর তাহলে এই যে কোথায় জন্মিতেছি ও মরিতেছি সে তো আমার নিজের গুণে নহে, সেই জন্য এখানে বলা হলো যে জন্ম বা মৃত্যু স্থান কখনোই মানুষের নিজের গুণে তৈরি হয় না, মানুষ অর্জনও করে না ক্ষমতার বলে। কখন কেন এই কথাটা বলা হয়েছে, এই যে শক্তি, একটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে আমরা প্যাসেজ থেকে কোনো শব্দ যতটা সম্ভব শব্দের ব্যবহার কম করব। এই যে প্যাসেজ থেকে শব্দের ব্যবহার কম করব, তাহলে আমরা কি করব, যেটা আমরা করব এই যে শব্দগুলো রয়েছে তার আমরা সমার্থক শব্দ ব্যবহার করব। তার মানে এই নয় যে এই প্যাসেজের বাইরে থেকে কোনো শব্দ নিয়ে আসব না, বা প্যাসেজের বাইরের বিষয়বস্তুকে এখানে ইনক্লুড করে দেবো, একদম নয়, এগুলো করব না। এখানে যে শব্দটা আছে সেই শব্দটার সমার্থক শব্দ ব্যবহার করব। যেমন দেখো এখানে শক্তি আছে, তো তা আমি এখানে কি ব্যবহার করেছি, দেখো ক্ষমতা ব্যবহার করেছি। মানুষ অর্জনও করে না ক্ষমতার বলে, দেখেছো, শক্তির এখানে সমার্থক শব্দ ক্ষমতা। এগুলো কিন্তু একদিনে হবে না, অনেক বেশি করতে করতে তবে হবে, ঠিক আছে। অন্তত 10টা করার পর দেখবে নিজেরা লিখতে পারছো। তাহলে এটা হলো আমাদেরকে দেশ বিষয়টা নিজেদের শক্তি নিজের ক্ষমতার দ্বারা অর্জন করতে হয়। এখানে উপার্জন, উপার্জন আমরা কার ক্ষেত্রে বলি, উপার্জন শব্দটা কিসের সঙ্গে যায়, সেটা হলো অর্থ। কিন্তু আমরা যখন দেশের কথা বলছি সেটা কি আমরা উপার্জন করি, সেটা আমরা অর্জন করি, ঠিক আছে, নিজেদের ক্ষমতায় অর্জন করা। তাহলে এই দুটো বাক্যর আশা করি ক্লিয়ার হয়েছে, কারণ বুঝতে অসুবিধা আছে এইখান থেকে এই পর্যন্ত। দেখো তাহলে আমরা এটাকে ছোট করলাম এইভাবে যে তোমরা এটাকেও আগে দিতে পারো যে দেশ বিষয়টা আমরা কখনোই মানে মানুষ অর্জনও করে না ক্ষমতার বল। এটা ক্রম অনুযায়ী সাজালাম, দেখেছো পুরো পর পর এসছে। এবারে এই লাইনটা আমরা দেব না, আগেই বলে দিয়েছি, তাহলে এখান থেকে দেব যে কিন্তু স্বদেশকে নিজের সৃষ্টি করিতে হয়, সেই জন্যই স্বদেশে কেহ হাত দিতে আসিলে স্বদেশী মাত্রই উৎকণ্ঠিত হইয়া উঠি, কেননা সেটা যে বহুকাল হইতে তাহাদের নিজের গড়া, ওখানে যে বহু যুগের আহরিত মধু সমস্ত সঞ্চিত হইয়া আছে। এই লাইনটা দেব না, যেহেতু আমরা মৌমাছির কনসেপ্টটা দেব না, সেই জন্য বহু যুগের আহরিত মধু সঞ্চিত হইয়া আছে এই বিষয়টাও দেব না। তাহলে দেখলে যে কোনটা কোনটা বাদ গেল। তাহলে আমরা এখানে কি দেব, কিন্তু মাতৃভূমির প্রতি মানুষের অকৃত্রিম টান থাকে, মাতৃভূমির প্রতি মানুষের অকৃত্রিম টান থাকে। কেন এই কথাটা বলেছে, এই যে স্বদেশে কেহ হাত দিতে আসিলে স্বদেশী মাত্রই উৎকণ্ঠিত হইয়া উঠে, মানে ভীষণ ভাবে কি হয়, ভয় পেয়ে যায়, অর্থাৎ এই কারণেই আমরা বলে থাকি যে স্বদেশের প্রতি মানুষের একটা টান থাকে, তাই তো।
তাহলে এই সেন্টেন্সটা আমরা দিলাম। জন্মভূমির প্রতি শত্রুর দৃষ্টি পড়লেই স্বদেশীরা উদ্বিগ্ন ব্যাকুল হয়ে হয়ে ওঠে। এই যে ব্যাকুল হয়ে ওঠে, এই উৎকণ্ঠিত শব্দটার সমার্থক শব্দ হচ্ছে হয় উদ্বিগ্ন দিতে পারো, আদারওয়াইজ ব্যাকুল দিতে পারো। বারবার বলছি, বাইরে থেকে শব্দ এনে নয়, প্যাসেজের শব্দগুলোরই আমাকে সমার্থক শব্দ ব্যবহার করতে হবে। প্যাসেজ থেকে ডিরেক্টলি কোনো শব্দ বা ডিরেক্টলি কোনো বাক্য আমরা তুলে দেব না, ঠিক আছে? তাহলে স্বদেশ, বাইরে থেকে যখন কোনো বিদেশি শক্তি স্বদেশকে আক্রমণ করতে আসে, বিদেশি শক্তি মানেই কি, আমরা শত্রু বোঝাই, তখনই কি হয়, আমরা উদ্বিগ্ন বা ব্যাকুল হয়ে ওঠে। তারপর কি বলেছে, যে যে মানুষ তার সর্বশক্তি দিয়ে জন্মভূমিকে গড়ে তুলেছে সেই ব্যক্তি স্বদেশের প্রকৃত দাবিদার। তাহলে কে প্রকৃত দাবিদার? এই যে দেখো, জ্ঞানে প্রেমে কর্মে যে স্বদেশকে গড়ে তুলেছে, তাই তো। এত কিছু আমরা দিতে দিতে পারবো না, তার কারণ আমাদের এত তোমার কি বলে সেন্টেন্সের ধরার জায়গা নেই, মানে আমাদের তো 40টার মধ্যে শেষ করতে হবে। তো ওভারঅল আমরা এটুকু দিতে পারবো যে তার সর্বশক্তি দিয়ে দেশকে তুলে ধরেছে, সেই হচ্ছে স্বদেশের প্রকৃত দাবিদার, ঠিক আছে? যে মানুষ তার সর্বশক্তি দিয়ে জন্মভূমিকে গড়ে তুলেছে সেই ব্যক্তি স্বদেশের প্রকৃত দাবিদার। দেখ এখানে জন্মভূমি শব্দটা দিয়েছি, এটা তো দেশেরই একটা সমার্থক শব্দ, তাই না? এইটা স্বদেশ, এই দুটোই কিন্তু দেশের সমার্থক শব্দ। বলো, কোনো জায়গায় অসুবিধা হলো বুঝতে? না ম্যাম, বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটা গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে বঙ্গানুবাদ। আমি এটা কয়েকটা করাবো, তারপর কিন্তু তোমাদেরকে নিজেদেরকে করতে দেবো এবং আমি খাতা কারেকশন করে দেবো। প্লিজ সকলে লিখবে। আর এটার প্যাসেজের ওয়ার্ডটা দেখে নাও, 1 2 3 4। এটা আমি এখন এইভাবে লেখানো শেখাচ্ছি, এরপর আমি খুব বক্সে লেখানো শেখাবো, যাদের বিসিএস এর জন্য ওটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগে মোটামুটি মিসলেনিয়াসেও দেওয়া হতো, এখন মনে হয় আর দেওয়া হয় না। তো ওই খুব বক্সেও লেখা প্র্যাকটিস করে রাখবে, মানে প্রত্যেকটা শব্দ থেকে আরেকটা শব্দর যেন একটা গ্যাপ থাকে। যদি খাতাতেও লেখো, যদি বক্সে নাও লেখো, যখন পরীক্ষার খাতায় লিখবে, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের যেন একটা গ্যাপ থাকে। আর গ্যাপ থাকবে আরেকটা হলো বিষয়, যে জন্ম বা মৃত্যু স্থান, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা শব্দ এই যে এখানে এখানে তুমি লিখে দেবে, যেটা 12টা শব্দ রয়েছে প্রথম লাইনে। এবার বিষয় হলো, আমরা যখন খাতায় লিখবো তখন কিন্তু আমাদের 12টা শব্দ হবে না, এটা তোমাদের ওয়ার্ডে পেজ বলে পিডিএফ এ বলে এটা বোঝাচ্ছে এরকম। তখন ম্যাক্সিমাম একটা পেজের মানে একটা লাইনে তোমরা 5 থেকে 6টা শব্দ লিখবে। তোমরা যখন খাতায় লিখবে একটা লাইনে 5 থেকে 6টা শব্দ লিখবে, এর বেশি নয়, দিয়ে আবার পরের লাইনে চলে যাবে। আর একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের একটা গ্যাপ রাখবে, 1 আঙুল মতো গ্যাপ রাখবে, 1 থেকে 2 আঙুল, এইভাবে। তাহলে এখানে পরেরটা কি হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে দেখো 10টা আছে। পরের লাইনে কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা আছে। 13 14 15 1 2 3 4। আচ্ছা,
এখানে আছে 4টি। হলো, এই শব্দগুলোকে লাস্টে তোমাদেরকে কিন্তু যোগ করে দিতে হবে নিচে। কিভাবে? তাহলে 12 12 24, 34, 34 আর 4 হচ্ছে 38, আর 38 আর 9 হচ্ছে 47। টোটাল 47টা ওয়ার্ড রয়েছে, ঠিক আছে। আমার মনে হয় যে এটাতে আরেকটু বেশি ওয়ার্ড রয়েছে, একটু কাউন্ট করে নেবে। এই এটাতে অলমোস্ট প্রায় 150টার কাছে বোধহয় আছে, ঠিক আছে, কম বেশি 150টার কাছে আছে, তাই জন্য এখানে 47টা হয়েছে। ম্যাম পরীক্ষা হলে এরকম নাম্বারিং করে দিতে হবে? হ্যাঁ, পরীক্ষা এলে নাম্বারিং করে দিতে হবে, সাইডে এটা যোগ করে দেবে, বাংলায় লিখতে হবে, ইংরাজিতে নয়, বাংলায়। প্রত্যেকটা লাইনে তোমাদের 5 থেকে 6টা, আমি বলেছি যেহেতু এটা পিডিএফ এর পেজ, ওই জন্য 12টা ওয়ার্ড এখানে ধরেছে, কিন্তু খাতায় কোনোদিনই ধরবে না, গ্যাপ দিয়ে করলে খাতায় 5 থেকে 6টা একটা লাইনে রাখবে, দিয়ে আবার পরের লাইনে চলে যাবে। আমি বক্সের মতো তোমাদেরকে দিয়ে দেবো বক্স, ঠিক আছে, যাতে সুবিধা হয় লিখতে। বক্সে লেখা অভ্যাস করাটা খুব ভালো। এইভাবে দিয়ে আসবে, তাহলে খাতাটা পরিচ্ছন্ন থাকবে, ওদের দেখতে সুবিধা হয়, ওরা ইজিলি তোমাকে মার্ক করতে পারবে এবং ভালো নম্বর দেবে। আর অগোছালো ভাবে করে এলে মুশকিল। আচ্ছা। কারণ একজন পরীক্ষক চায় যে তুমি মোটামুটি সবকিছু জানো, সেই জন্য তোমাকে তোমার কি বলে, যেন তুমি সবটা করে মানে একদম পুরো রেডি করে দিয়ে আসো, জাস্ট ওরা খাতাটা দেখবে, ঠিক আছে। ওদেরকে যদি এখন কাউন্ট করে নিতে হয় তখন ওরা রেগে যাবে। তুমি যেমন তোমার দিক থেকে যেন পুরো ব্যাপারটা জানো যে আমি 1/3 করতে হয়, যে আমি এইভাবে ঠিক 1/3 করে এসেছি, এই হলো মূল বিষয়। আচ্ছা চলো, নেক্সট হলো দেখো, বঙ্গানুবাদ আছে একটা। বঙ্গানুবাদটা দেখো ভালো করে। বঙ্গানুবাদটাতে বলছে যে the very abundance of books, abundance মানে কি? abundance মানে হলো প্রচুর, ঠিক আছে, the very abundance of books and increasing and confusing abundance in our days, ঠিক আছে, যেটা আমাদের কি করছে, এত পরিমাণ বই, আমরা যে কোনটা পড়ব সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কি হচ্ছি, আমরা আমাদের মধ্যে একটা আমরা সেটা থেকে পুরো বিষয়টাতে ভীষণভাবে যেটা দেখা যায় যে আমরা খুব কনফিউজড হয়ে যাচ্ছি। মানে হচ্ছে যে আমরা খুব আমরা যে কোনো বিষয়টাকে বাছাই করতে খুবই, পুরো বিষয়টা আমরা আমাদের যে প্রচুর পরিমাণে এই যে বই রয়েছে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে কি করছে না, একটা আমাদের মধ্যে একটা আমরা বইয়ের যে গুরুত্বটা আর কি, ঠিক আছে, অর্থাৎ মানে কনফিউজিং মানে ম্যাম বিচলিত হতে পারে। হ্যাঁ বিচলিত হতে পারে, ক্ষেত্রে বিচলিত হতে পারে, ঠিক আছে, অর্থাৎ যে আজকের দিনে এই যে প্রচুর বইয়ের সংখ্যা যেটা ক্রমবর্ধমান বেড়ে চলেছে, অর্থাৎ দিনে দিনে এই যে দ্য ভেরি অ্যাবান্ডেন্স অফ বুকস, অর্থাৎ এটা হলো প্রচুর প্রচুর যে বইয়ের সংখ্যা, অ্যান্ড ইনক্রিজিং যেটা ক্রমবর্ধমান মানে এখনো বেড়ে চলেছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, ইনক্রিজিং কন্টিনিউয়াসে ক্রমবর্ধমান বেড়ে চলেছে, অ্যান্ড কনফিউজিং অ্যাবান্ডেন্স ইন আওয়ার ডেজ, আর দিনে দিনে আমাদের আরো বিভ্রান্ত করছে, এটাকে বিভ্রান্ত হিসেবে ব্যবহার করে বা বিচলিত। বিভ্রান্ত কেন করছে, যে আমরা সঠিক তোমার সিদ্ধান্ত নিতে পারছি না, এই প্রাচুর্য আমাদেরকে বিভ্রান্ত করছে, অ্যাবান্ডেন্স ইন আওয়ার ডেজ দিনে দিনে has made it important to know how to choose promptly and judiciously among them,
এখন গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে হ্যাজ মেড ইট ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। এই যে এটা গুরুত্বপূর্ণ হলো টু নো হাউ টু চুজ, আমরা কিভাবে পছন্দ করব দ্রুত। প্রম্পটলি মানে হচ্ছে দ্রুত, দ্রুত পছন্দ করা, দ্রুত কিভাবে, অ্যান্ড জুডিশিয়াসলি, জুডিশিয়াসলি মানে বিচক্ষণতা, দক্ষতা। জুডিশিয়াসলি মানে হচ্ছে, মিনিং হচ্ছে দক্ষতা বা বিচক্ষণতা। অ্যামাং দেম, অর্থাৎ কিভাবে বিচক্ষণতার সঙ্গে বা দ্রুততার সঙ্গে, এবং দ্রুততার সঙ্গে বই পছন্দ করা যায়। তাহলে এইটুকুর মধ্যে কোনো যদি অসুবিধা থাকে বল। আছে? আমি মিনিং গুলো যে কারণে লিখে দিচ্ছি। জুডিশিয়াস, না ভাই। হ্যাঁ এটা তোমাদের উত্তর করাই আছে, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি বলে তোমাদের উত্তর আমি দিয়ে দেবো ক্লাসের শেষে। এখানে তোমাদের প্রত্যেকটা যে প্যাসেজ করাবো তার উত্তর আমি দিয়ে দেবো। আচ্ছা, এবারে বলছে অন দিস সাবজেক্ট দ্য ফার্স্ট অ্যাডভাইস, এই বিষয়ের ক্ষেত্রে অন দিস সাবজেক্ট মানে এই বিষয়ে আমার প্রথম পরামর্শ, অ্যাডভাইস, পরামর্শ, I venture to submit is to secure and to read only the best books, অর্থাৎ সচেতনভাবে উদ্যোগী হয়ে বাছাই করতে হবে। I venture to submit, এই venture সচেতনতার সঙ্গে, submit is to secure and read only the best books, অর্থাৎ আমাদেরকে সচেতনতার সঙ্গে উদ্যোগী হয়ে, ভেঞ্চার মিন্স হচ্ছে এখানে উদ্যোগী, সিকিউর মানে হচ্ছে আমাদের এখানে নিরাপত্তা বা সচেতনতা বোঝাচ্ছে, ঠিক আছে। ভেঞ্চার মানে হচ্ছে এখানে উদ্যোগী, আমাদেরকে সচেতনতার সঙ্গে উদ্যোগী হয়ে আমাদের সেরা বইটাকে পছন্দ করতে হবে, তাই তো, উদ্যোগী হয়ে বাছাই করতে হবে, দ্য বেস্ট বুক, সেরা বই, বেস্ট বুকস। দেয়ার আর প্লেন্টি অফ দেম, প্রচুর বই আছে, প্লেন্টি, দেখো এই যে অ্যাবান্ডেন্স, এই শব্দটারই একটা সিনোনিমস হচ্ছে প্লেন্টি, অর্থাৎ প্রচুর। প্রচুর বই আছে, far more than you will ever have time to read, প্রচুর বই আছে, আপনার পড়ার সময়ের থেকে বইয়ের সংখ্যা অনেক বেশি। far more than you will ever have time to read, আপনার পড়ার সময়ের থেকে বইয়ের সংখ্যা অনেক বেশি। and when a wide range of excellent works is to readily obtainable, দেখো এই যে এখানে বলে দিয়েছে, এই যে have time to read, পড়ার সময় থেকে বইয়ের সংখ্যা অনেক বেশি, and when a wide range, একটা বিস্তৃত আকারে, wide range মানে হচ্ছে বিস্তৃত আকারে, তাই তো। তাহলে এখানে হলো যে যেটা বলছে যে and when a wide range of excellent works is to readily obtainable, অর্থাৎ সেই কারণে আপনাকে চমৎকার কাজের সময় অনেক পাওয়া যায়, চমৎকার কাজের সময় অনেক পাওয়া যায়, এই যে ওয়াইড রেঞ্জ অফ এক্সেলেন্ট ওয়ার্ক, চমৎকার বা তোমার কি বলে ভালো কাজের সময় অনেক পাওয়া যায়, ইজ সো রেডিলি অবটেনেবল, পাওয়া যায়, অবটেন মানে পাওয়া, ইট ইজ শিওরলি আনফরচুনেট টু ওয়েস্ট ভ্যালুয়েবল মিনিটস অফ এনি আদার্স, অর্থাৎ আনফরচুনেট মানে দুর্ভাগ্য, দুঃখজনক, কারোর মূল্যবান সময়ের অপচয়, কারোর মূল্যবান সময়ের অপচয়, আনফরচুনেট যেটা দুঃখজনক, টু ওয়েস্ট, ওয়েস্ট মানে অপচয় করা, ভ্যালুয়েবল মিনিটস অর্থাৎ এখানে সময় নষ্ট করার কথা বলা হয়েছে, কারোর মূল্যবান সময়ের অপচয় অবশ্যই দুঃখজনক।
You may ask what I mean by the best books. আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে ভালো বই বলতে আমি কি বোঝাতে চাইছি। Passing by for the moment those publications which in each of the great languages of the world we call its classics. অর্থাৎ আমরা সেই সমস্ত প্রকাশনী সংস্থা যারা মুহূর্তের মধ্যে বিশ্বের বিখ্যাত বইগুলোকে প্রকাশ করে থাকে, যাদেরকে আমরা কি বলে থাকি, উচ্চমানের বই বলি, ক্লাসিক্স। আমরা ভালো বই বলতে তাহলে তাদেরকে বোঝাচ্ছি যেগুলো কি না ভালো প্রকাশনী সংস্থা যারা এক মুহূর্তের মধ্যে বিশ্বের বিখ্যাত বইগুলোকে প্রকাশ করতে পারে, প্রকাশ করে থাকে বিভিন্ন ভাষায়, যাদেরকে আমরা কি বলি, উচ্চমানের বই বলি, of the world, and we call it classics. I mean by the best books those from which you received mosey and can carry away most in the form either of knowledge or of stimulation. অর্থাৎ এটার অর্থ হলো, ইহার অর্থ আপনি সেরা বই থেকে কি পাবেন, জ্ঞান পাবেন। এটার অর্থ আই মিন বাই বেস্ট বুকস দোজ ফ্রম which you রিসিভ, অর্থাৎ সেরা বই থেকে আপনি কি পাবেন, যেটা হচ্ছে জ্ঞান পাবেন, মোসি জ্ঞান, অ্যান্ড ক্যান ক্যারি অ্যাওয়ে মোস্ট ইন দা ফ্রম ইদার অফ নলেজ, অথবা এই যে জ্ঞান পাবেন অথবা স্টিমুলেশন অর্থাৎ উদ্দীপনা পাবেন। ঠিক আছে, যার থেকে আপনি কি পেতে পারেন, জ্ঞান এবং উদ্দীপনা, যা আপনি সারা জীবন বহন করতে পারবেন। When you want to learn something about a subject in which you are interested, যা আপনি সারা জীবন বহন করতে পারবেন। আচ্ছা এখানে দেখো, মোজি এন্ড ক্যান ক্যারি অ্যাওয়ে, ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে বহন করা। When you want to learn something, যখন কোনো কিছু শিখে গেলেন, about a subject in which you are interested, অর্থাৎ যখন একটি বিষয় থেকে আপনি কিছু শিখতে চাইছেন, do not turn to the first volume which you have heard named or which processes by its title. আচ্ছা তাহলে হচ্ছে টাইটেল, অর্থাৎ আমরা কি করি, যখন আপনি কোনো কিছু শিখতে চাইছেন, জানতে আগ্রহী, বইটির নাম দেখে বা শিরোনাম দেখে প্রথম পৃষ্ঠা উল্টানোর দরকার নেই, বিষয়টির গভীরে প্রবেশ করুন। বলছে যে কোনো বইয়ের শুধুমাত্র প্রথম পৃষ্ঠাটাই উল্টাবেন না, ডু নট টার্ন টু দ্য ফার্স্ট ভলিউম, প্রথম পৃষ্ঠা উল্টাবেন না, এন্ড হুইচ ইউ হ্যাভ হার্ড নেম, শুধুমাত্র শিরোনাম দেখে, or which processes by its title, মানে শিরোনাম দেখে, to deal exhaustively with the subject, গভীরভাবে বিষয়ের ভিতরে প্রবেশ করুন। এই যে exhaustively মানে হচ্ছে গভীরভাবে, গভীরভাবে বিষয়টির ভিতরে প্রবেশ করুন, এবং তার সঙ্গে আপনি কি করুন, কনসাল্ট ইওর টিচার, আপনি আপনার শিক্ষকের সঙ্গে এই বিষয়ে কি করবেন, পরামর্শ করতে পারেন, কনসাল্ট, অর এনি ওয়েল রিড ফ্রেন্ড, অথবা ভালো কোনো পড়ুয়া বন্ধুর সঙ্গে, অর দ্য লাইব্রেরিয়ান, গ্রন্থাগারের সঙ্গে, অফ দ্য নিয়ারেস্ট পাবলিক লাইব্রেরি, অর্থাৎ এটা আমরা বলি এই লাইব্রেরিয়ানটাকে আমরা বলে থাকি গ্রন্থাগারিক। গ্রন্থাগারিক, আর লাইব্রেরি মানে হচ্ছে গ্রন্থাগার। I believe one of the greatest services public libraries render is that they provide librarians who are both competent and willing to advise serious students. তাহলে আমি বিশ্বাস করি যে সবথেকে বৃহৎ পরিষেবা আমাদেরকে এই গ্রন্থাগার থেকে বই ধার দেওয়া, যেখানে একজন গ্রন্থাগারিক আমাদেরকে উপযুক্ত দক্ষ ছাত্রদেরকে পরামর্শ দেয়। এই যে উপযুক্ত, সিরিয়াস মানে উপযুক্ত, এবং মানে সিরিয়াস স্টুডেন্ট, একজন দক্ষ ছাত্র
ছাত্রছাত্রীদেরকে and both competent and willing, যে তোমার ইচ্ছুক আর কি, তাদেরকে কি করে না পরামর্শ দেয়। উইলিং মিন্স হচ্ছে ইচ্ছুক। এটা হলো কম্পিটেন্ট মানে উপযুক্ত বা যোগ্য। অ্যাডভাইস সিরিয়াস স্টুডেন্ট, দক্ষ শিক্ষার্থীদেরকে বা দক্ষ একটা শিক্ষার্থী করবে। হ্যাঁ, স্টুডেন্টস মিন্স না, এখানে বোধহয় আনসার আমি ছাত্র করে ফেলেছি, এখানে শিক্ষার্থীদের করবে। কারণ শিক্ষার্থী শব্দটাকে, তা নইলে আবার ছাত্র ছাত্রী শব্দ ব্যবহার করতে হবে, তাহলে আদারওয়াইজ কোনো পার্টিকুলার কোনো লিঙ্গের প্রতি আমাদের বায়াস হলে চলবে না। তো সেই কারণে শিক্ষার্থী শব্দটা দিয়ে দিলে একেবারে বোধ দুটোই ক্লিয়ার হয়ে যাবে। দেখ এই যে এখানে আমি লিখে দিয়েছি উত্তরটা, ঠিক আছে? বলো কোনো জায়গায় যদি অসুবিধা হয় বঙ্গানুবাদটাতে বলতে পারো। অসুবিধা নাই, প্র্যাকটিস করতে হবে। ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে। আমি প্রত্যেকটার নিয়মও দেবো, আমি জাস্ট আজকে তো বলে দিচ্ছি, পুজোর পর থেকে তোমাদের প্র্যাকটিস থাকবে। বিষয়টা হলো যে এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন বঙ্গানুবাদ করব, বঙ্গানুবাদ করার সময় একদম ডিরেক্টলি কখনোই একটা সেন্টেন্সের ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করব না, এটা আমাদের বলেনি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতে হয়, আমরা তো এই শব্দের বাইরে অন্য কিছু নিয়ে যাব না, কিন্তু আমি বলতে চাইছি একটা বাক্যের ভাবটা রাখবো, আমাদেরকে ভাবানুবাদ করতে হবে, বঙ্গানুবাদ নয়। অর্থাৎ কিভাবে, ধরো আমি বললাম ভাবানুবাদ করবে, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়। শব্দ থেকে শব্দ ট্রান্সলেট নয়, বঙ্গানুবাদ নয়, ওয়ার্ড টু ওয়ার্ড। যেমন আমি এখানে ধরো বলছি, এই যে বলছে যে কনসাল্ট ইউর টিচার or any well-read friend or the librarian of the nearest public library। ধরো এই শব্দটা শুধুমাত্র এই বাক্যটা, তাহলে তুমি কি করবে? কনসাল্ট ইউর টিচার, পরামর্শ করো শিক্ষকের সঙ্গে, এটা কি দেবে না, তোমরা করবে কি শিক্ষকের সঙ্গে পরামর্শ করুন, অথবা কোনো ভালো পড়ুয়া বন্ধুর সঙ্গে করুন, অথবা গ্রন্থাগারিকের সঙ্গে, অথবা কোনো কোনো কাছাকাছি গ্রন্থাগারের গ্রন্থাগারিকের সঙ্গে করুন। আগে গ্রন্থাগারটা লিখবে, এখানে যেমন আগে গ্রন্থাগারিক লাইব্রেরিয়ানটা আগে আছে, তোমরা কোনো নিকটবর্তী গ্রন্থাগারের গ্রন্থাগারিকের সঙ্গে আলোচনা করতে। গ্রন্থাগারের গ্রন্থাগারিকের সঙ্গে আলোচনা, ঠিক আছে? ঠিক এইভাবে তাহলে ভাবানুবাদ করতে হবে, কখনোই কিন্তু এই ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট নয়, এটা মাথায় রাখতে হবে বঙ্গানুবাদ করবার সময়। ওয়ার্ডটা আগে জেনে নাও অবশ্যই। যেমন ধরো এখানে একটা ওয়ার্ড আছে যে has made it important to know how to choose promptly and judiciously among them। অর্থাৎ এখন এটাই গুরুত্বপূর্ণ, বা এখন গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে অতি দ্রুততার সঙ্গে এবং বিচক্ষণতার সঙ্গে বইগুলোকে কি করতে হবে, পছন্দ করা যায়, বইটা পছন্দ করা যায়। এই among them, তাদের মধ্যে থেকে পছন্দ করা যায়। এখানে among them মানে এখানে তো বুকসের কথা বলেনি, এখানে বলেছে among them মানে তাদের মধ্যে থেকে পছন্দ করা যায়। তাদের মধ্যে থেকে শব্দটা দেবে, এখানে বলবে বইগুলো কিভাবে পছন্দ করা যায়, এখানে বই পছন্দের কথা বলা হয়েছে। বোঝাতে পারলাম কি বলছি? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আমি দিয়ে দেব, সেগুলো করব। আর নেক্সট হচ্ছে যেটা থাকছে আজকে প্রতিবেদন। প্রতিবেদনটা হলো বাংলা ভাষায় যেটা মহিলা বিজ্ঞানীদের চর্চা। আমি আগের দিনকে বলেছিলাম যখন আমরা প্রতিবেদন লিখব ফার্স্ট একটা শিরোনাম দেব, দিয়েছি দেখো। তারপর কি দিতে বলেছিলাম? বলেছিলাম যে এখানে নিজস্ব সংবাদদাতা, তারপরে হলো ক খ গ, আর 1 2 3 এখান থেকেই শুরু করব। ক খ গ অর্থাৎ
স্থানের পরিবর্তে 1 2 3 হচ্ছে তারিখের পরিবর্তে। বলাই আছে যে আমি বলেই দিয়েছিলাম যে দেখো ফার্স্ট প্যারাটাতে অলওয়েজ কি করতে হবে, ফার্স্ট প্যারাতে আমাদের পুরোপুরি বিষয়ের মধ্যে যেতে হবে, প্রথম লাইনেই বিষয়ের মধ্যে যাবে, কোনো রকম বড় ইন্ট্রোডাকশন করবে না। আর আমি আগেই বলেছিলাম যে তোমরা কোটেশন ইউজ করতে পারো, কিন্তু প্রথম প্যারাতে করবে। এটা কোটেশন নয়, জাস্ট একটা একটা কথা প্রচলিত, এটা একটা প্রবাদ, প্রবাদ ইউজ করতে পারো, প্রাসঙ্গিক হতে হবে। যে একটি কথা প্রচলিত আছে যে নারীরা জ্ঞানে আছে কিন্তু বিজ্ঞানে নেই, এখানে একটা কমা দিই। বিজ্ঞানের অগ্রগতিতে বাঙালির অবদান অনস্বীকার্য। বাংলাদেশে ইংরাজি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার, তোমরা নাম শুনেছো প্রত্যেকে ইতিহাস বইয়ে, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং এই সময় থেকেই বাঙালি বিজ্ঞান চর্চার যাত্রা শুরু। কিন্তু আমরা যে সমস্ত বাঙালিদের দেখি, ডক্টর নীলরতন সরকার যিনি চিকিৎসা বিজ্ঞানে বিখ্যাত, ডক্টর মহেন্দ্রলাল সরকার, কিন্তু এরা প্রত্যেকেই পুরুষ বিজ্ঞানী। জগদীশ চন্দ্র বসু তিনি একজন পদার্থ বিজ্ঞানী, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু যেভাবে বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে গেছেন, সেই পথকেই পরবর্তীতে সমানভাবে ত্বরান্বিত করেছেন বাঙালির মহিলা বিজ্ঞানীরা, অর্থাৎ মহিলা বিজ্ঞানীরা একটু পরে এসেছে, যার মধ্যে আমরা কাদের নাম উল্লেখ করব। প্রথমেই দেখো, মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী দেবী, তার 1862-তে জন্ম। নারী শিক্ষার বিভিন্ন প্রতিবন্ধকতাকে তিনি জয় করেছিলেন, কারণ সেই সময় মেয়েদের শিক্ষার হার অত্যন্ত কম ছিল, তাদেরকে তারা শিক্ষা ব্যবস্থায় তারা যুক্ত হতেই পারত না, এবং সামাজিক প্রতিকূলতা ছিল অনেক। তাই জন্য এখানে বলা হয়েছে নানা প্রতিবন্ধকতাকে জয় করে তিনি এশিয়ার ভারত সরকার স্বীকৃত প্রথম কি হয়েছে, তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময় ডাক্তারি হতে গেলে এত এন্ট্রান্স এক্সাম ছিল না, তাই জন্য কি হতো যে আগে তিনি প্রবেশিকা, আমরা যেমন নরমালি যে গ্রাজুয়েশন করি এরকমই প্রবেশিকা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরবর্তীতে তিনি মেডিকেল কলেজে ডাক্তারি পড়তে শুরু করেন। 1890 সালে হাসপাতালে চিকিৎসক হিসেবে নিযুক্ত হলেন, পরবর্তীতে তিনি বিলেত যান। চিকিৎসক হিসেবে বহু সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। এটা গেল, তাহলে একজন চিকিৎসা বিজ্ঞানী। এবার হচ্ছে বিভা চৌধুরী, সময়কালগুলো দিয়েছি, যিনি পদার্থবিদ্যায় যুক্ত, যিনি প্রথম কসমিক রশ্মির উপর গবেষণা করেছেন। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের তিনি প্রথম মহিলা বিজ্ঞানী। তারপর অসীমা চট্টোপাধ্যায়, যিনি একজন কি ছিলেন, জৈব রসায়নবিদ, মানে একজন কেমিস্ট, যিনি অ্যান্টি এপিলেপটিক অর্থাৎ ম্যালেরিয়ার ওষুধ তৈরি করেছিলেন। সেই সময় ভীষণ আমরা জানি যে ম্যালেরিয়া হতো। তারপরে দেখো, পদার্থবিদ্যায় অদিতি সেন দে, জীববিজ্ঞানী চন্দ্রিমা সাহা প্রমুখ বিজ্ঞানীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চন্দ্রিমা সাহা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির প্রথম মহিলা অধ্যক্ষ। তাহলে এই নামগুলো দিলাম, দাগ দিয়ে দিয়েছি, যে নামগুলোর নিচেটা একদম মুখস্থ করে ফেলবে, পড়ে নিজেরা না দেখে খাতায় লিখবে বারবার। এবার হচ্ছে বিজ্ঞান চর্চাকে আগামী দিনে আরো বেশি উন্নত করতে হবে। এক্ষেত্রে তোমরা সাম্প্রতিক কালে ইসরোতেও মহিলা বিজ্ঞানীদের তাৎপর্য ভূমিকা রয়েছে সেটা উল্লেখ করতে পারো। রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবী পরোক্ষভাবে যে বিজ্ঞান চর্চায় ব্রতী হয়েছিলেন, আমরা জানি স্বর্ণকুমারী দেবী সেভাবে হয়তো তিনি যুক্ত ছিলেন না, কিন্তু পরোক্ষভাবে তার উৎসাহ ছিল, সেই কারণেই বলা হচ্ছে সেই পথকেই নতুন দিশা দেখিয়েছেন পরবর্তী প্রজন্ম। এই হলো প্রতিবেদন। এটা হয়তো একটু আরেকটু আমি সহজ করে করে এরপরে পড়াবো, একটু কঠিনের দিকে যাব, আজকে একটু কঠিন হয়তো হয়ে গেছে ক্লাসটা। তো আশা করব যে তোমরা বোঝার একটু চেষ্টা করবে, আর তারপরে আমি আবার সহজ করে নেক্সট দিনকে আবার অন্য একটা টপিক ডিসকাস করব। ওকে, আর তারপর থেকে তোমাদের কিন্তু নিজেদেরকে একটু একটু করে লিখতে হবে। বলো, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো।
ম্যাম একটা বইয়ের নাম করে দিতে পারবেন, যাতে মানে একটু নিজে নিজে আরো দেখতে পারি ভালো করে? এর বইটা দেখো, স্ক্যানার, ডাব্লিউবিসিএস স্ক্যানার। আচ্ছা, মানে ওই বাংলার জন্য তো? হ্যাঁ হ্যাঁ, বাংলার ওটা মোটা বই একদম, ডাব্লিউবিসিএস এর মেন্স এর জন্য ওর মধ্যে আছে। হুম, আচ্ছা বেশ। বা এমনি আলাদা করে বাংলার যে ব্যাকরণ বই হয় না, যেমন আপনার ব্যাকরণ অ্যাকচুয়ালি মানে মাধ্যমিকের সময়। এগুলো দেখো, ভাবার্থ থেকে হুম, ভালো পাবে, ক্লাস 9-10 এর বই। আচ্ছা আচ্ছা বেশ। ব্যাকরণ এখনকার যে ক্লাস 9-10 এর বইগুলো আছে সেগুলো দেখলেই হুম, যথেষ্ট, আচ্ছা। আপাতত বেসিক লেভেলের জন্য। অ্যাডভান্স লেভেলের জন্য আচ্ছা ডেইলি একটু পারলে খবরের কাগজ পড়ো, আনন্দবাজার টুকটাক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এগুলো ওয়ার্ডের, আমাদের কি যে কোনো লেখা লিখতে গেলে কি হবে, ভোকাবুলারি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে হ্যাঁ যখন ভোক্যাবস দরকার, ভোকাবুলারি অর্থাৎ শব্দ, প্রচুর শব্দ জানাটা উচিত, তার অর্থ। আর আরেকটা বিষয় দরকার যে এই যে যখন আমরা আহ, তোমার কি বলে ভাবার্থ লিখবো, আমাদের এক কথায় প্রকাশ, আমরা তো অনেক অনেক শব্দ লিখতে পারবো না, এক কথায় যে শব্দগুলো হয় সেই শব্দগুলোকে আমাদেরকে কিন্তু শিখতে হবে। তো সেক্ষেত্রে আমি এক কথায় প্রকাশ ওগুলো আমি তোমাদেরকে নোট দিয়ে দেবো, ঠিক আছে? জেনে রাখো। আচ্ছা। কারণ তার কারণ হচ্ছে যে আমাদেরকে তো একটা বড় সেন্টেন্স লিখলে অনেকটা ওয়ার্ড চলে যাবে, হ্যাঁ সেন্টেন্সটাকে যতটা সম্ভব ছোট করতে হবে। আর এই জায়গায় আমরা বেশি সরল বাক্য ব্যবহার করব, সরল বাক্য, জটিল বাক্য নয়, অর্থাৎ যেমন তেমন এগুলো বেশি ব্যবহার করব না, সরল বাক্য। বাক্য কাকে বলে জানো? এই ব্যাকরণের অংশগুলো একটু শিখতে হবে। আমি নোট দিয়ে দেবো, এগুলো এগুলো একটু পড়ে রাখবে, ঠিক আছে? মোটামুটি জানি, মানে বাংলা ব্যাকরণ সেই অনেকদিন আগে পড়েছি, তারপরে তার পড়া নেই, এই হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, যেগুলো যেগুলো একটু একটু দরকার সেগুলো সেগুলো পড়ে রাখতে হবে। আগে যে দুটো করিয়েছি সেই দুটো ক্লাস আগে রেডি করো ভালো করে, তারপর আমি তো আবার প্রত্যেক সপ্তাহেই পড়াবো। আচ্ছা বেশ ম্যাম। এর মধ্যে আমি তোমাদেরকে ওই ভাবার্থর নিয়মটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, পাঠিয়ে দিন। আর কয়েকটা মানে এক একটা প্যাসেজ দিন, হ্যাঁ, আর দু একটা হ্যাঁ হ্যাঁ, দুটোর মধ্যে যেন বসে বসে দু একটা করতে পারি, নিজে নিজে চেষ্টা করবো যতটুকু পারি। নেক্সট দিনকে একটা দিয়ে রাখবো, তোমরা ওটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বেশ। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন নেই তো? আর কি? না ম্যাম।